হ্যালো স্টুডেন্টস, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানান আমাদের দ্য ফিজিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে। এবং এটাও আশা করছি যে তোমাদের প্রথম পরীক্ষা সকলেরই ভালো হয়েছে এবং পরের যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য অগ্রিম শুভকামনা রইল যেন পরীক্ষাগুলো ভালো হয়। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি মডেল কোশ্চেন পেপার 7 এর সলিউশন। তো আমরা যেটা করেছিলাম 1 থেকে 6 পর্যন্ত সলিউশন মডেল কোশ্চেন পেপারের। তো আশা করব যে এর মধ্য থেকে তোমাদের 80 থেকে 90% কমন চলে আসবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, এন্ডেমিক প্রজাতির জীব বলতে বোঝায় অপশন এ কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ জীব, অপশন বি কোনো অঞ্চলের বিপন্ন বিরল বিপদগ্রস্ত জীব প্রজাতি, অপশন সি বাইরে থেকে আসা প্রজাতি, অপশন ডি মেগা ডাইভার্সিটি দেশের অন্তর্গত অসুরক্ষিত আশঙ্কাজনক ও অবলুপ্ত প্রায় জীব। তো আমরা এর আগের এতে দেখেছিলাম এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক প্রজাতিটা কি? এন্ডেমিক প্রজাতিটা হলো একটা কোনো ভৌগোলিক নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ জীবটাকে এন্ডেমিক প্রজাতি বলা হয়। তো এখানে আমরা কি পাবো? অপশন এটা কারেক্ট। তো পরের প্রশ্ন, দু নম্বর প্রশ্ন যদি দেখি, 3 ডোমেন শ্রেণীবিন্যাসে জীবজগৎকে যে 3টি ডোমেনে ভাগ করা হয় তা হলো। আচ্ছা, আমরা জানি যে এই যে 3 ডোমেন শ্রেণীবিন্যাস এটা কে করেছিল? এটা করেছিল কার্ল উজ, যেটা 6টা রাজ্যে বিভক্ত করেছিল। তো প্রথমে তিনি করেছিলেন কি, প্রথম ডোমেনকে আর্কিয়া বা আর্কিব্যাকটেরিয়া নামকরণ করেছিলেন এবং দ্বিতীয় ডোমেনটা ছিল ইউব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়া। এটা হচ্ছে দ্বিতীয় ডোমেন। আর তৃতীয় ডোমেনটা ছিল ইউক্যারিয়া। ইউক্যারিয়া এর আন্ডারে বাকি আদার্স যতগুলো রাজ্য ছিল সেগুলোকে তিনি অ্যাড করেছিলেন। তো এখানে অপশন বিটা কারেক্ট হবে। তো পরের প্রশ্ন যদি দেখি 3 নাম্বার কোশ্চেন, ব্যাকটেরিয়া কোষের মেসোজোম কোন জৈবিক প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত নয়? কোষ বিভাজনের সময় বিভেদ প্রাচীর গঠন, অপশন বি শ্বসনে সাহায্য করা, অপশন সি কোষ পর্দাকে বিস্তৃত করে বিপাকীয় কার্যে সহায়তা করা, অপশন ডি কোষ পর্দাস্থিত সারফেস অ্যান্টিজেন সৃষ্টিতে সহায়তা করা। তো আমরা যদি কোষ প্রাচীরের কাজ দেখি, যে মেসোজোমের কাজ, মেসোজোমটা কি? কোষ পর্দার ভিতরে যে বিভিন্ন খাঁজ দিয়ে যে গঠন থাকে সেটাকে মেসোজোম বলে। এই মেসোজোমের কাজ কি? এই মেসোজোম কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে, কোষের বিপাকে সাহায্য করে, এছাড়াও আরো কাজ রয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে কোষ বিভাজনে সাহায্য করছে অপশন বি, শ্বসনেও সাহায্য করছে অপশন সি, বিপাকীয় কার্যে সহায়তা করছে অপশন ডি যেটা রয়েছে অ্যান্টিজেন সৃষ্টিতে সহায়তা করা। এবং মেসোজোমের এটা কাজ নয় যে অ্যান্টিজেন সৃষ্টি করে, অ্যান্টিজেন সৃষ্টি করে যে লিম্ফোসাইট। সুতরাং অপশন ডিটা কারেক্ট। তো পরের প্রশ্ন যদি দেখি আমরা, বিজ্ঞানী হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে কিছু অকোষীয় জীবদের অন্তর্ভুক্ত করা হয়নি, তারা হলো অপশন এ ভাইরাস, অপশন বি ভাইরয়েড, অপশন সি লাইকেন, অপশন ডি হচ্ছে এ ও বি উভয়। তো আমরা যদি দেখি যে বিজ্ঞানী হুইটেকার যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিল সেখানে কিছু কোষীয় জীব, অকোষীয় জীব তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তো তারা কি কি ছিল? তারা ছিল ভাইরাস, ভাইরয়েড এবং লাইকেন। সুতরাং এখানে অপশন হবে, এখানে সবগুলো অপশন হবে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা যেটা আছে সেটা তো তোমাদের দেওয়া নেই, এ বি উভয় দেওয়া আছে। তো লাইকেনটাও তো এটার অন্তর্ভুক্ত। তো সুতরাং তোমাদের যদি এই ক্ষেত্রে পরীক্ষায় কোশ্চেনটা চলে আসে তো তোমরা অপশন ডিটা কারেক্ট করে আসবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5, শৈবালের ক্ষেত্রে কোন জোটটি সঠিক নয়? অপশন এ মহাকাশ গবেষণায় ব্যবহৃত ক্লোরেল্লা, অপশন বি গলগণ্ড রোগের ঔষধ পাওয়া যায় সারগাদাম নামক শৈবাল থেকে, অপশন সি পরীক্ষাগারে কালচার মিডিয়াতে ব্যবহৃত অ্যাগার পাওয়া যায় গ্ল্যাসিলারিয়া থেকে, অপশন ডি ক্লোরেলিন নামক জীবাণু প্রতিরোধী উপাদান পাওয়া যায় স্পাইরুলিনা থেকে।
তো এখানে প্রথম অপশন যদি আমরা দেখি যে মহাকাশে ব্যবহৃত হয় ক্লোরেল্লা, এটা ঠিক আছে। মহাকাশে যারা যায় ক্লোরেল্লা ক্লোরেল্লা থেকে প্রোটিন পাওয়া যায়, যেটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অপশন বি যদি দেখি যে আমরা গলগণ্ড রোগের ওষুধ পাওয়া যায় সার্গাজম থেকে। সার্গাজম থেকে একটা আয়রন পাওয়া যায়, ঠিক আছে। তো আয়রনটা কি কাজে ইউজ হয়? গলগণ্ড। গলগণ্ডটা কিসের কারণে হয়? থাইরয়েডের কারণে। আর থাইরয়েডটা হয় আয়রনের কারণে। সুতরাং সার্গাজম থেকে ইনডিরেক্টলি গলগণ্ড রোগে হেল্প করছে। অপশন সি পরীক্ষাগারে কালচার মিডিয়াতে ব্যবহৃত আগার পাওয়া যাচ্ছে গ্লাসিলারিয়া থেকে। অ্যাগার পাওয়া যায় গ্লাসিলারিয়া অ্যান্ড জেলিডিয়াম দুটো রেড অ্যালগি থেকে। অপশন ডি ক্লোরেনিল নামক জীবাণু প্রতিরোধী উপাদান পাওয়া যায় স্পাইরুলিনা থেকে। অপশন ডিটা এখানে ভুল আছে, যেটা ক্লোরেলিন এটা স্পাইরুলিনা থেকে পাওয়া যায় না। তো আমরা যদি পরের প্রশ্ন দেখি, ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি হলো। তো এটা তোমরা জানো, ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটা কি? লিঙ্গধর ও হ্যাপ্লয়েড। কোশ্চেন নাম্বার 7, একটি প্রজাতির সকল প্রাণী সামুদ্রিক এমন পর্ব দুটিকে শনাক্ত করো। একটি প্রজাতির সকল প্রাণী সামুদ্রিক এমন দুটি পর্বকে শনাক্ত করতে হবে। তোমরা যদি এখানে দেখি অপশনগুলো, টিনোফোরা ও একাইনোডার্মাটা, পরিফেরা ও মোলাস্কা, নিডারিয়া ও টিনোফোরা, মোলাস্কা ও একাইনোডার্মাটা। তো টিনোফোরা পর্বের সকল প্রাণী সামুদ্রিক, একাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী সামুদ্রিক। অপশন বি যেটা রয়েছে পরিফেরা ও মোলাস্কা, এদের পরিফেরা পর্বের ম্যাক্সিমাম প্রাণী সামুদ্রিক, কিন্তু সকল প্রাণী নয়। মোলাস্কার ক্ষেত্রে ঠিক, এদের সামুদ্রিক প্রাণীও রয়েছে। নিডারিয়া ও টিনোফোরা তো সকল প্রাণী সামুদ্রিক, নিডারিয়ার ক্ষেত্রেও তাই, যে এদের ম্যাক্সিমাম প্রাণী সামুদ্রিক, সকলে নয়। তো অপশন এটা এই কারণে সঠিক। তো পরের প্রশ্ন যদি দেখি, কোশ্চেন নাম্বার 8, উল্লেখিতগুলির মধ্যে কোনটি সঠিক জোড়কে নির্দেশ করছে? অপশন এ ডিম পাড়ে এমন স্তন্যপায়ী হলো প্লাটিপাস। অপশন বি মার্সুপিয়াম যুক্ত স্তন্যপায়ী হরিণ। অপশন সি খেচর অভিযোজনক্ষম স্তন্যপায়ী পায়রা। অপশন ডি সিটেসিয়াস স্তন্যপায়ী প্যাগোলিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, ডিম পাড়ে এমন স্তন্যপায়ী হচ্ছে প্লাটিপাস। তো প্লাটিপাস হলো ওভিপেরাস অ্যানিম্যাল, যেটা তোমরা স্তন্যপায়ী বা ম্যামেলের এক্সাম্পলে পাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভূ নিম্নস্থ কাণ্ডের অন্তর্গত গোল আলু বা সোলানাম টিউবেরোসাম, আলুর বিজ্ঞানসম্মত নাম তোমরা জানো সকলে, এটা কি? অপশন এ গ্রন্থিকন্দ বা রাইজম, অপশন বি স্ফীতকন্দ বা টিউবার, অপশন সি কন্দ বা বাল্ব, অপশন ডি গুঁড়িকন্দ বা কর্ম। তো এখানে আলুটা হলো স্ফীতকন্দ বা টিউবার। যদি আমরা দেখি যে গ্রন্থিকন্দ বা রাইজম, তাহলে গ্রন্থিকন্দ বা রাইজমের এক্সাম্পল আমরা কি পাবো? আমরা এক্সাম্পল পাবো আদা বা জিঞ্জার। অপশন সি যেটা রয়েছে কন্দ বা বাল্ব, এর এক্সাম্পল আমরা কি পাবো? বাল্বের এক্সাম্পল পাবো আমরা পেঁয়াজ, রসুন। আর গুঁড়িকন্দর এক্সাম্পল কি পাবো আমরা? আমরা পাবো বিট, মূলো, গাজর, এগুলো হচ্ছে গুঁড়িকন্দের এক্সাম্পল। তো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, এখানে দুটো শূন্য স্থান দেওয়া আছে, আমাদেরকে পূরণ করতে হবে। তো 1 নম্বরে কি দেওয়া আছে? 1 নম্বর পত্রবিন্যাসে প্রতিটি পর্ব থেকে দুটি বিপরীত মুখে পাতা উৎপন্ন হয়। তাহলে এই পত্রবিন্যাসটা কি রকম? একটা পয়েন্ট থেকে দুটো বিপরীত ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে দুটো পাতা উৎপন্ন হচ্ছে। তাহলে এই পাতাটা আমরা কোথায় পাবো? এটার এক্সাম্পল আমরা পাবো পিয়ারা বা আকন্দ গাছে। যদি তোমরা পেয়ারা গাছে দেখতে পাবে, তো এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় অভিমুখ, ঠিক আছে, অপোজিট অল্টারেশন। তো 1 নম্বরে হচ্ছে অভিমুখ, আর এই পাতাটা দেখা যায় আকন্দ। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট এখানে। তো পরের প্রশ্ন যদি দেখি, মালভেসি গোত্রের উদ্ভিদগুলির মধ্যে কোনটি বাস্টতন্তুর উৎসরূপে ব্যবহৃত হয়? তো বাস্টতন্তুর উৎসরূপে ব্যবহৃত হয় গসিপিয়াম। এটা তোমরা মনে রাখবে, এটা নর্মালি আসে না।
কোশ্চেনটা, তোমরা এই কোশ্চেনটা আননোন কোশ্চেনগুলো একটু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 12, ব্রাসিকেসি গোত্রের ফুলের প্রকৃতি। ব্রাসিকেসি গোত্রের ফুলের প্রকৃতি যদি আমরা দেখি, ফুলটা ব্রাসিকেসি বা মাস্টার্ড বা সরিষার ফুল, তাহলে সেখানে ফুলগুলি মঞ্জরিপত্রবিহীন, মঞ্জরিপত্র থাকে না, ফুলগুলো উভলিঙ্গ ফুল হয়, ফুলগুলো বহু প্রতিসম এবং সরু পুষ্পবিন্দ যুক্ত হয়। তো সুতরাং এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট আছে। যদি আমরা পরের প্রশ্ন দেখি যে কোশ্চেন নাম্বার 13, সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল দেখা যায়। সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল আমরা কোথায় দেখতে পাবো? আমরা দেখতে পাবো কুমড়োর কাণ্ডে। ঠিক আছে, পরের প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদে গ্রাফটিং বা জোড়কলম করা যায় কিন্তু একবীজপত্রী উদ্ভিদে করা যায় না, এর কারণ কি? তো আমরা জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদে কেন করা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের কলাতন্ত্রে ক্যাম্বিয়াম উপস্থিত আছে, যার কারণে দ্বিবীজপত্রী উদ্ভিদে জোড়কলম করা যায়। জোড়কলমের ক্ষেত্রে কি হয়, এই ক্যাম্বিয়াম আর দুটো যে কাণ্ডের জোড় লাগানো হচ্ছে, সেখানে যদি ক্যাম্বিয়ামের যুক্ত না হয় দুটো ক্যাম্বিয়াম, তাহলে সেক্ষেত্রে উদ্ভিদটা হবে না। তো এইখানে তাহলে অপশনটা কি হবে? গৌণ বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম, যেটা একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, একবীজপত্রী উদ্ভিদের পাতার মেসোফিল কলা প্রধানত যে কলার দ্বারা গঠিত হয়। তো একবীজপত্রী পাতায় যদি আমরা দেখি যে পাতার প্যারেনকাইমা প্যালিসেড বা স্পঞ্জি দুটো আলাদা আলাদা ভাবে ভাগ থাকে না, শুধু প্যারেনকাইমা পাওয়া যায়, আর যেটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা বলা হয়। ঠিক আছে, আর যেটা আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কি পাবো? আলাদা আলাদা ভাবে প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা দেখতে পাবো। স্পঞ্জি প্যারেনকাইমাটা কিরকম? স্পঞ্জি প্যারেনকাইমাটা একটু গোলাকার আকৃতি, আর প্যালিসেডটা হচ্ছে একটু স্তম্ভের মতো বা কলমনার। কোশ্চেন নাম্বার 16, সঠিক বক্তব্যটিকে চিহ্নিত করো। অপশন এ, ট্রাকিয়া হলো প্রান্ত প্রাচীরবিহীন নলাকার লিগনিনযুক্ত প্রশস্ত কোষ কক্ষযুক্ত। তো আমরা জানি যে ট্রাকিয়াতে কি পাওয়া যায়? লিগনিন পাওয়া যায়। তাহলে অপশন এটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকিয়া হলো প্রান্ত প্রাচীরবিহীন, এর মানে প্রান্ত থাকে না ট্রাকিয়ার, নলাকার মানে পাইপের আকৃতি কোষ। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, ডিম্বাশয়ের উপর অবস্থিত আবরণী কলাটা হলো। আচ্ছা, ডিম্বাশয়ের উপরে যে আবরণী কলা থাকে ডিম্বাশয়ের বাইরে, সেখানে কি পাবো আমরা? ঘনাকাকার আবরণী কলা বা কিউবয়েডাল এপিথেলিয়াম সেল পাবো। কিউবয়েডিয়াল মেনলি কোথায় পাওয়া যায়? বিভিন্ন ধরনের গ্ল্যান্ডে পাওয়া যায়, যেগুলো গ্ল্যান্ডটাকে তৈরি করছে। তাহলে গ্ল্যান্ডের বাইরে যদি তোমাদেরকে উদাহরণ জিজ্ঞেস করা হয় যে আবরণী কলার, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা পাবে ঘনাকাকার বা কিউবয়েডিয়াল সেল পাবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, পরিপাক নালীর গবলেট কোষ যার রূপান্তরিত রূপ সেটি হলো। পরিপাক নালী অর্থাৎ, তো পরিপাক নালী বা অ্যালিমেন্টারি ক্যানাল, অ্যালিমেন্টারি ক্যানালের গবলেট সেল যেটা আমরা পেয়ে যাব স্তম্ভাকার এপিথেলিয়াম সেল। স্তম্ভাকার অর্থাৎ হচ্ছে কলমনার। তাহলে এলিমেন্টারি ক্যানেলে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবে কলামনার এপিথেলিয়াল সেল বা স্তম্ভাকার এপিথেলিয়াল সেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, মানুষের রক্তের আরবিসি এবং ব্যাঙের রক্তের আরবিসি সম্পর্কিত সঠিক বক্তব্যটি হলো। অপশন এ, উভয়েই নিউক্লিয়াসবিহীন। অপশন বি, উভয়ে নিউক্লিয়াস যুক্ত। অপশন সি, মানুষের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, ব্যাঙের আরবিসি নিউক্লিয়াসবিহীন। অপশন ডি, মানুষের আরবিসি নিউক্লিয়াসবিহীন এবং ব্যাঙের আরবিসি নিউক্লিয়াস যুক্ত। তো আমরা যদি দেখি যে হিউম্যান আরবিসি বা মানুষের আরবিসিতে নিউক্লিয়াস থাকে না এবং এর শেপ কিরকম? বাইকনকেভ শেপ। ব্যাঙেরও ক্ষেত্রে ঠিক বাইকনকেভ শেপ, কিন্তু ব্যাঙের আরবিসিতে নিউক্লিয়াস থাকে, এটাই মেন পার্থক্য। তো আমরা যদি অপশন দেখি, অপশন ডিটা এখানে কারেক্ট। মানুষের আরবিসি নিউক্লিয়াস থাকে না, ব্যাঙের আরবিসিতে নিউক্লিয়াস থাকে।
তো পরের প্রশ্ন যদি দেখি যে গ্যালেট নামক অঙ্গটি ব্যাঙের কোন তন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। তো গ্যালেট নামক অঙ্গ এটা ব্যাঙের কোন তন্ত্রে পাবে, এটা তোমরা পাবে পৌষ্টিক তন্ত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো বাম স্তম্ভে রয়েছে অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, অ্যালিউরোনপ্লাস্ট। ডান স্তম্ভে রয়েছে প্রোটিন, শ্বেতসার, ফ্যাট। তো আমরা যদি দেখি যে অ্যামাইলোপ্লাস্টটা কি করে, প্রোটিন সিনথেসিস করে। এলাইওপ্লাস্ট কি করে, এলাইওপ্লাস্ট করছে ফ্যাট সিনথেসিস। তাহলে যদি আমরা 2 নম্বর বা 1 নম্বরের কোশ্চেন দেখি যে আচ্ছা সরি অ্যামাইলোপ্লাস্ট শ্বেতসার সিনথেসিস করে, এলাইওপ্লাস্ট হচ্ছে ফ্যাট সিনথেসিস করে, আর অ্যালিউরোনপ্লাস্ট যেটা হয়েছে সেটা আমাদের প্রোটিন সিনথেসিস করে। তো অপশন বিটা এখানে কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, যে সকল কোষ অঙ্গাণু আন্তঃপর্দাতন্ত্র বা এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্ভুক্ত সেগুলি হলো। তো এর আগের মডেল কোশ্চেন পেপার গুলোতে এই কোশ্চেনটা অনেকবার তোমাদেরকে বলেছি যে এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত 4টে কোষীয় অঙ্গাণু রয়েছে। 1 নাম্বার হলো তো 1 নম্বর হলো এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্ভুক্ত 1 নম্বর কোষীয় অঙ্গাণু হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, 2 নম্বর হলো গলগি বডি, 3 নম্বর হলো লাইসোজোম, 4 নম্বর হলো কোষীয় গহ্বর সেল ভ্যাকিউল। তাহলে এখানে অপশন কোনটা হবে? তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। তো তোমরা এই 4টে কোষীয় অঙ্গাণুকে মনে রাখবে। এছাড়া যেটা রয়েছে মাইটোকন্ড্রিয়া বা রাইবোজোম, এটা এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব আমরা। কোশ্চেন নাম্বার 23, মাইক্রোটিউবিউল বা অনুনালিকায় প্রোটোফিলামেন্টের সংখ্যা। মাইক্রোটিউবিউলে কটা প্রোটোফিলামেন্ট দেখতে পাওয়া যায়? তো মাইক্রোটিউবিউলে আমরা 13টা প্রোটোফিলামেন্ট দেখতে পাবো। তাহলে এখানে কোশ্চেন অপশন হচ্ছে সি কারেক্ট, কোশ্চেন নাম্বার 23। নেক্সট কোশ্চেন 24, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা যেখানে ছিলাম কোশ্চেন নাম্বার 24, প্রদত্ত কাজগুলির সঙ্গে কোন কোষ অঙ্গাণুটি সঙ্গতিপূর্ণ নয়? অপশন এ প্রোটিন পরিপাক কে করে, লাইসোজোম। তো এটা ভুল। লাইসোজোম কি করে, লাইসোজোম করে এনজাইমের আদ্র বিশ্লেষণ। মানে হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম থাকে লাইসোজোমে, যেটা বিভিন্ন কাজ করে, যেমন প্রোটিয়েজ, লাইপেজ। বিভিন্ন প্রোটিয়েজের কাজ কি, প্রোটিয়েজের কাজ হলো প্রোটিন কণাকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করা। এই বিভিন্ন কাজ এগুলো আদ্র বিশ্লেষণে সাহায্য করে লাইসোজোম, যেখানে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। অপশন বি যদি দেখি, কোষীয় কঙ্কালতন্ত্র গঠন, এন্ডোপ্লাজমিক জালিকা। তো এন্ডোপ্লাজমিক জালিকা যেটা থাকে, তো ওটার কোষীয় কঙ্কালতন্ত্র গঠন করে না। অপশন সি কোষের চলন নিয়ন্ত্রণ। কোষ চলন নিয়ন্ত্রণ কে করে? মাইক্রোটিউবিউল। কোষের চলন অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ কে করে? মাইক্রোটিউবিউল কিন্তু কোষের চলন নিয়ন্ত্রণ করে। অপশন ডি আমরা যদি দেখি যে শক্তি সঞ্চয় গলগি বডি, গলগি বস্তু। তো আমরা জানি যে গলগি বডির কাজ কি, গলগি বডির কাজ হলো শক্তি সঞ্চয় করা। তো অপশন ডিটা হচ্ছে কারেক্ট। এখানে যদি দেখি যে কোষীয় কঙ্কালতন্ত্র গঠন, তাহলে কোষীয় কঙ্কালতন্ত্র কে গঠন করে? মাইক্রোটিউবিউল। আর কোষের চলন নিয়ন্ত্রণ করে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো পরের প্রশ্নে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 25, উল্লেখিত কোন গঠনটি কোষ পর্দা পরিবর্তিত হয়ে গঠিত হয় না? অপশন এ মাইক্রোভিলাই, অপশন বি ফ্যাগোসাইটিক গহ্বর, অপশন সি টাইট জাংশন, অপশন ডি গ্লাইকোক্যালিক্স। তো মাইক্রোভিলাইটা কি? ইন্টেস্টাইনে বিভিন্ন ধরনের একটা ছোট ফ্ল্যাজেলা টাইপের, বা বা তোমরা ওটাকে বলতে পারো
সুতোর মতো অংশ দেখা যায় যেটা অ্যাবজর্ব বা শোষণে সাহায্য করে, এটা হচ্ছে মাইক্রোভিলাই। তো আমরা যেখানে ছিলাম, মাইক্রোভিলাই। ফ্যাগোসাইটিক গহ্বর, ফ্যাগোসাইটিক গহ্বরটা কি? ফ্যাগোসাইটিক গহ্বর এটা হচ্ছে ফ্যাগোসাইটিক গহ্বরের কাজ হলো, যদি ধরো বাইরে থেকে ফরেন বডি, কোনো ফরেন পার্টিকেল, যেমন ব্যাকটেরিয়া, ফানজাই, বিভিন্ন ধরনের যদি কোনো ফরেন বডি দেহে প্রবেশ করে, তাহলে এই ফ্যাগোসাইটিক গহ্বর সেগুলোকে এনগালফিং এর মাধ্যমে সেগুলোকে নষ্ট করে দেয়। অপশন সি, টাইট জাংশন। টাইট জাংশনটা কি? দুটো কোষের মধ্যে, কোষ পর্দায় থাকে, দুটো কোষের মধ্যে কানেকশন তৈরি করে। তো এই তিনটে যেটা দেখতে পাচ্ছি এটা আমরা হচ্ছে কোষ পর্দার সঙ্গে সংযুক্ত। অপশন ডি যেটা রয়েছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সটা কোথায় পাওয়া যায়? যেটা পাওয়া যায় কোষ প্রাচীরের বাইরে একটা স্তর হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তো এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট হবে। পরের প্রশ্ন 26, জল বিয়োজন বিক্রিয়া দ্বারা দুটি গ্লুকোজ অণু জুড়ে মল্টোজ তৈরি হয়। যদি গ্লুকোজের সংকেত C6H12O6 হয়, তবে মল্টোজের সংকেত কি হবে? তো আমরা যদি দেখি যে দুটো গ্লুকোজ মলিকিউল যুক্ত হচ্ছে, তাহলে গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হলো C6H12O6। তাহলে দুটো গ্লুকোজ মলিকিউল যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে মলিকিউলের সংকেত কি হবে? তাহলে C6H12O6 প্লাস C6H12O6 দুটো মিলিয়ে কি হবে? C12H24O6 তো এই বড় মলিকিউলটা থেকে যদি এখনো জল বেরিয়ে যায়, বিয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে জলের কি আছে আমরা জানি, H2O জলের সংকেত, তাহলে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন। তাহলে যেটা আমরা পেয়েছিলাম যে C12H24O12, ওখান থেকে যদি একটা অক্সিজেন বের করে দিই, তাহলে হয়ে যাবে O11, এবং দুটো হাইড্রোজেন যদি বার করে বিয়োজন হয়ে যায়, তাহলে সেটার সংকেত হয়ে যাবে H22। 24 থেকে 22, আর O12 থেকে হয়ে যাবে O11। তাহলে মল্টোজের সংকেতটা কি হবে? মল্টোজের সংকেত হবে C12H22O11, অর্থাৎ অপশন এটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নিচের কোনগুলো সেটার মধ্যে বলতে হবে। অপশন এ ট্রিপ্টোফ্যান, অপশন বি লিউসিন, অপশন সি লাইসিন, অপশন ডি সবকটি ঠিক। তো আমরা জানি যে নিচে যে কটা দেওয়া আছে সবকটাই হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে, ট্রিপ্টোফান, লিউসিন, লাইসিন। তো সুতরাং অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত দেওয়া রয়েছে, এটা বলতে হবে এই সংকেতটা কার। অপশন এ মিথিওনিন, অপশন বি ট্রিপ্টোফ্যান, অপশন সি প্রোলিন, অপশন ডি ফিনাইল অ্যালানিন। তো আমরা এই যে সংকেতটা যদি দেখি, তো আমরা এখানে দেখতে পাবো যে এখানে সালফার রয়েছে। তাহলে আমরা জানি কি? আমরা জানি যে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড কি কি রয়েছে? 1 নম্বরে মিথিওনিন, 2 নম্বরে সিস্টিন, 3 নম্বরে সিস্টাইন। এই তিনটে হচ্ছে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। তো তাহলে তোমরা এই সালফারের কারণে খুব দ্রুতই এটা বলে দিতে পারবে যে এটা মিথিওনিনের স্ট্রাকচার। সুতরাং অপশন একটা হচ্ছে কারেক্ট। কোশ্চেন নাম্বার 29, উৎসেচকের Km এর মান বেশি হলে তার সাবস্ট্রেটের প্রতি আসক্তি। তো যদি উৎসেচকের Km বা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এর মান যদি বেশি হয়, তাহলে সাবস্ট্রেটের প্রতি আসক্তি কম হয়, উৎসেচকের আসক্তি কম হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, উৎসেচকের ইনডিউস ফিড মতবাদ অনুযায়ী প্রদত্ত যে বক্তব্যটি সঠিক তা হলো। অপশন এ, বাট্রেসিং গ্রুপ সাবস্ট্রেটের বিভিন্ন বন্ধনীকে দুর্বল করে। অপশন বি, ক্যাটালাইটিক গ্রুপ সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়। অপশন সি, উৎসেচকের সক্রিয় স্থানে
অ্যালোস্টোরিক গ্রুপ যুক্ত থাকে। অপশন ডি, সক্রিয় স্থানের মাধ্যমে উৎসেচক সাবস্ট্রেটের পরিবর্তন ঘটায়। তো এগুলোর মধ্যে আমরা কোনটা ঠিক দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে উৎসেচকের সক্রিয় স্থানে উৎসেচক কি করে, সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট সেখানে যুক্ত হয় সাবস্ট্রেট, এবং পুরো যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠিত হচ্ছে সেটার আকৃতি বা শেপ চেঞ্জ করে দেয়। এর মাধ্যমেই উৎসেচক কাজ করে। তাহলে অপশন ডিটা এখানে কারেক্ট। কোশ্চেন নাম্বার 31, ক্রসিং ওভার ঘটে মিওসিস ওয়ান এর কোন দশায়? তো আমরা এটা অনেকবারও করেছি, যে মডেল কোশ্চেন পেপার 1 থেকে 6 পর্যন্ত অনেকবার পেয়েছি। ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভার ঘটে প্যাকেটিন উপদশায়। সেটা কোথায়? মিওসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান এর প্যাকেটিন উপদশায়। নেক্সট কোশ্চেন, G0 দশায় কোষগুলি অপশন এ কোষচক্র থেকে বেরিয়ে আসে, অপশন বি কোষচক্রকে স্থগিত রাখে, অপশন সি কোষচক্রে নতুনভাবে অনুপ্রবেশ করে, অপশন ডি কোষচক্রকে সমাপ্ত করে। তো আমরা জানি কি G0 দশাটা হচ্ছে কুইসেন্ট ফেজ, যেখানে G0 দশাটা হচ্ছে কোষচক্র থেকে বেরিয়ে আসে। তাহলে G0 দশার এক্সাম্পল আমরা কোথায় পাবো, কোন ক্ষেত্রে পাবো? আমরা পাবো ব্রেন সেলের ক্ষেত্রে পাবো, হার্ট সেলের ক্ষেত্রে পাবো, যারা কোষচক্র থেকে বা সেল ডিভিশন প্রসেস থেকে বেরিয়ে আসে এবং একটা লিমিটেড সময়ের জন্য, ধরো হার্ট মাসেল বা ব্রেনের সেল ড্যামেজ হলো, তখন এরা কি করবে? তখন এরা কোষচক্রে আবার ফিরে গিয়ে এদের পুনর্নির্মাণ করবে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 33, ইন্টারজোনাল তন্তু দেখা যায় ক্যারিওকাইনেসিসের যে দশায়। তো আমরা জানি যে ইন্টারজোনাল তন্তুটা এর আগের মেবি আমি বলেছিলাম মডেল কোশ্চেন পেপারে, ইন্টারজোনাল তন্তুটা এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় অ্যানাফেজ উপদশায়, অ্যানাফেজ দশায়, ঠিক আছে? তো এখানে অপশন সিটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 34, সিন্ডেসিস অবস্থা পরিলক্ষিত হয় কোন উপদশায়? তো যদি আমরা সিন্ডেসিসটা দেখি, এটা কোথায় পাবো আমরা? এটা পাবো জাইগোটিন উপদশায়। আজকের শেষ প্রশ্ন, দুটো বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে, এটাকে আমাদেরকে ম্যাচ করতে হবে। তো আমরা যদি জিওন দশা দেখি, এস দশা এম দশা, জিওন দশায় কি হয়? জিওন দশায় কোষের আকার বৃদ্ধি হয় এবং কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি হয়। তাহলে এর অপশন 3, তো এর অপশন যদি দেখি এ 3 ম্যাচ করছে, তাহলে এ বি ডি আমরা অ্যান্সার পেয়ে গেছি অপশন সি। সব এ বি ডি তিনটে এলিমিনেট হয়ে গেছে, অপশন সি হচ্ছে কারেক্ট। এস দশায় কি হয়? এস দশায় আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন হয়। আর এই ক্ষেত্রে আরেকটা মনে রাখবে যে ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে সঙ্গে সেন্ট্রিওলের ডুপ্লিকেশন ঘটে এস দশায়। আর এম দশায় কি হয়? এম দশায় ক্রোমোজোমের সুস্পষ্ট গঠন হয়। এটা সুস্পষ্ট গঠনটা কোথায় পাবো আমরা? এটা পাবো প্রোফেজে, সুস্পষ্ট গঠন। তো এখানে সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তো আজকে আমরা কমপ্লিট করলাম মডেল কোশ্চেন পেপার 7, আর আশা করছি তোমাদের আর করাতে হবে না। এই যে 1 থেকে 7 পর্যন্ত মডেল কোশ্চেন পেপার আছে, তোমরা এইগুলো প্র্যাকটিস করো, এর মধ্য থেকেই কোশ্চেন চলে আসবে। আর তোমাদের পরীক্ষা মেবি 28 তারিখে রয়েছে, 27 তারিখে ম্যাথ, 28 তারিখে বায়োলজি। সুতরাং বায়োলজির আগে তোমরা ছুটি পাচ্ছ না, কিন্তু এখন তোমরা ছুটি পাচ্ছ। তোমাদের 18 বা 19 তারিখে এক্সাম রয়েছে, নেক্সট এক্সাম। তো এর মধ্যে অনেকটা তোমাদের গ্যাপ রয়েছে, এখানে তোমরা ওই যে মেকআপটা করে নেবে। বায়োলজি বা ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, ফিজিক্স কেমিস্ট্রির আগে তোমরা ছুটি পাচ্ছ, সেক্ষেত্রে বায়োলজির আগে ছুটি পাচ্ছ না। তো এখানে তোমরা পড়ার মেকআপটা করে নেবে, এখানে প্র্যাকটিস করে নেবে। আর পরীক্ষার আগের দিনে জাস্ট রিভিশনটা করবে, ঠিক আছে? তো আজকে আমরা এখানে শেষ করছি আমাদের ভিডিও। তো